পূর্ব হিমালয়ের পাদদেশের কাছে পশ্চিমবঙ্গ ও অসম নিয়ে গঠিত উত্তরবঙ্গের বিস্তীর্ণ তৃণভূমি ডুয়ার্স। ডুয়ার্স শব্দের অর্থ দরজা বা প্রবেশদ্বার। ডুয়ার্স দ্বারা ভুটান ও ভারতের মধ্যে যোগাযোগ সম্পন্ন হয়। এই অঞ্চল ভুটান তথা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলে এর নাম হয়েছে ডুয়ার্স। হিমালয়ের পাদদেশ তথা সমভূমি ও পর্বত অঞ্চলের মিলন স্থানে ডুয়ার্সের অবস্থান। ডুয়ার্সকে সংকোশ নদী দুই ভাগে ভাগ করেছে। এই নদীর পূর্ব অংশকে বলা হয় পূর্ব ডুয়ার্স বা অসম ডুয়ার্স এবং পশ্চিমের অংশকে বলা হয় পশ্চিম ডুয়ার্স বা পশ্চিমবঙ্গ ডুয়ার্স। পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এবং অসমের ধুবড়ী, কোকরাঝাড়, বরপেটা, গোয়ালপাড়া ও বঙ্গাইগাঁও জেলা নিয়ে ডুয়ার্স অঞ্চল গঠিত। তবে আমরা ডুয়ার্স বলতে বুঝি গরুমারা, জলদাপাড়া, বক্সা, জয়ন্তীর ঘন জঙ্গলে ঘেরা আর চারিদিক পাহাড় দিয়ে বেষ্টিত বন্য প্রাণীদের স্বর্গরাজ্য ডুয়ার্সকে। তাই হাতে 2-3 দিনের ছুটি থাকলে অনায়াসে কিন্তু ডুয়ার্সকে অনুভব করে আসাই যায়। এই ভিডিওতে তাই আমরা নিয়ে এলাম 3 রাত 4 দিনের ডুয়ার্সের গরুমারা ট্যুর প্ল্যান। থাকবে সম্পূর্ণ তথ্য, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি ঘুরবেন, জঙ্গল সাফারি কি করে করবেন, খরচই বা কত ইত্যাদি সমস্ত কিছুর পূর্ণাঙ্গ বিবরণ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই বলি কি করে আসবেন। ডুয়ার্স আসার সবচেয়ে সহজ মাধ্যম রেলপথ। শিয়ালদা থেকে একটি ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছাড়ে সপ্তাহে প্রতিদিন, যা শিয়ালদা থেকে রাতে ছেড়ে পরদিন সকালে ঢুকবে নিউমাল জংশন। নিউমাল জংশন থেকে মাত্র 15 কিলোমিটার পথ চললেই পৌঁছে যাবেন লাটাগুড়ি, যা ডুয়ার্সের প্রবেশদ্বার। আর এই ট্রেনের টিকিট না পেলে আপনি হাওড়া হয়েও আসতে পারেন। আপনাকে হাওড়া থেকে ট্রেন ধরে নামতে হবে এনজেপি। স্ক্রিনে হাওড়া থেকে এনজেপি আসার ট্রেনের নাম, নাম্বার, টাইমিং দেওয়া রইল। আপনার সুবিধা মতো ট্রেনে বুকিং করে নিতে পারেন। এনজেপি স্টেশন থেকে আপনাকে গাড়ি রিজার্ভ করে আসতে হবে ডুয়ার্সে বুক করা আপনার হোটেলে। তবে এইখানে বলে রাখি যে গত 18 ডিসেম্বর 2023 থেকে এনজেপি থেকে ডুয়ার্সের শেয়ারিং গাড়িও স্টার্ট হয়ে গেছে। পার হেড 500 টাকায় পৌঁছে যেতে পারেন ডুয়ার্স। ট্রেন ছাড়াও সড়ক পথে আসতে চাইলে এসপ্ল্যানেড থেকে আছে অত্যাধুনিক সব ভলভো সিরিজের বাস। রেড বাস থেকে আপনি অনলাইনে টিকিট কেটে চলে আসতে পারেন। 1500 থেকে 1800 টাকার মধ্যে টিকিট ফেয়ার ঘোরাফেরা করে। এনজেপি বা শিলিগুড়ি থেকে ডুয়ার্সের রিজার্ভ গাড়ি ভাড়া 2500 থেকে 3500 এর মধ্যে ঘোরাফেরা করে, যা ডিপেন্ড করে আপনি ছোট গাড়ি নিচ্ছেন না বড় গাড়ি। আমরা এসেছিলাম হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসে, যা সকাল 5:55 হাওড়া থেকে ছেড়ে আমাদের এনজেপি পৌঁছে দিয়েছিল ঠিক দুপুর 1:25। সেখান থেকে গাড়ি রিজার্ভ করে আমরা পৌঁছেছিলাম ডুয়ার্সের মূর্তিতে আমাদের রিসর্টে। সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা মতো। ডুয়ার্সে থাকার প্রচুর অপশনস। যদি গরুমারা ঘুরতে আসেন তাহলে আপনি মূলত 3 জায়গার যে কোনো একটাতে আপনার হোটেল নিতে পারেন। লাটাগুড়ি, বাটাবাড়ি আর মূর্তি, এই 3 জায়গাতেই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের রিসর্ট রয়েছে, যা অত্যন্ত স্ট্যান্ডার্ড আর সাধ্যের মধ্যে। তাছাড়াও রয়েছে প্রচুর প্রাইভেট হোটেল অ্যান্ড রিসর্ট। মূর্তিতে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের বনানী রিসোর্টও আছে, যা একদম মূর্তি নদীর পাশে। আমরা ছিলাম মূর্তি ট্যুরিজম প্রপার্টিতে, যা আমাদের অসাধারণ লেগেছিল। এই রিসোর্টের ট্যুরের ডিটেল ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে, যা আমি উপরের আই বাটন ও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। তবে যদি আপনারা জঙ্গল সাফারি করেন তাহলে সাফারি অফিস আছে মূলত 2 জায়গায়, লাটাগুড়ি এনআইসি আর মূর্তি এনআইসি। তাই এই 2 জায়গার মধ্যেই আপনারা হোটেল বা রিসোর্ট নেওয়ার ট্রাই করবেন। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের রিসর্টগুলির কটেজ ভাড়া 2200 থেকে 3500 এর মধ্যে ভ্যারি করে। এবার আসি সাইট সিইং এর কথায়। ডুয়ার্সের মূল সাইট সিইং হয় 7 পয়েন্ট ট্যুর। আপনারা এটা একদিনেও কভার করতে পারেন, আবার ভাগ করেও করতে পারেন। চলুন আপনাদের সাথে শেয়ার করি আমরা কিভাবে ঘুরেছিলাম। প্রথম দিন হোটেলে চেক ইন করে আমরা বিকেলে পায়ে হেঁটে ঘুরে নিয়েছিলাম মূর্তি নদী। মূর্তি ট্যুরিজমের একদম পাশেই এই নদী বয়ে যাচ্ছে, তাই এই পয়েন্ট ঘুরতে আমাদের আলাদা করে কোনো খরচা বের করতে হয়নি। মূর্তি নদীর পাড়ে ছোট ছোট অনেক দোকান আছে, যেখানে অসাধারণ মোমো আর ম্যাগি পাওয়া যায়। আপনাদের অবশ্যই রেকমেন্ড করব। আমরা তো প্রায় রেগুলার কাস্টমার হয়ে গেছিলাম। গরম স্টিম একদম দুর্ধর্ষ খেতে হয়েছে, আর এই সসটাই মেনে একদম মন খুশি হয়ে গেল।
এই মূর্তি নদীর ধারে দাঁড়িয়ে আমাদের রিসর্ট থেকে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ে গেছিলাম সাহেব আলীকে, যে আমাদের পরের দুদিনের ডুয়ার্সের গরুমারা সাইট সিং করাবে। আর সাহেবের নম্বর দেয়া থাকলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। অসাধারণ ছেলে আর অসাধারণ ঘুরিয়েছিল আমাদের, আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। পরের দিন সকালে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম সাহেবের সাথে 7 পয়েন্ট ট্যুরের ফার্স্ট পার্ট মানে 4টে পয়েন্ট কভার করতে। সাহেব আমরা কোথায় কোথায় যাচ্ছি একবার বলে দাও। মোটামুটি প্রথমত চালসা ভিউ পয়েন্ট, তারপরে হচ্ছে শামসিং টি গার্ডেন, আচ্ছা লালিগুরাজ ভিউ পয়েন্ট, রকি আইল্যান্ড হচ্ছে নদী, আর সান্তালি খোলা হচ্ছে একটা ওখানকার লোকাল সাইট সিং। আচ্ছা সান্তালি খোলাতে তুমি বলছিলে 3টে ভিউ পয়েন্ট আছে, ওদের গাড়ি নিতে হয় যদি করতে হয়। আর যদি 3টে ভিউ পয়েন্ট না যেতে চাই তাহলে আমরা হেঁটে এমনি ওই হ্যাঙ্গিং ব্রিজটা করতে পারেন। আচ্ছা আর ভিতরে একটা আপনাদের টিকিট সিস্টেম আছে, ওই টিকিটটা ভিতরে কাটতে হবে, টিকিট ভিতরে কাটতে হবে তাই। আচ্ছা মূর্তি থেকে বেরিয়ে কিছুটা এগোতেই ঘন সবুজে চোখ জুড়িয়ে গেল। দুদিকে বিস্তৃত টাটা কোম্পানি, বাতাবাড়ি টি এস্টেটের চা বাগান পেরিয়ে চালসা মোড় থেকে 30 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট শামসিং টি গার্ডেনের লালিগুরাজ ভিউ পয়েন্ট। লালিগুরাজ ভিউ পয়েন্ট এখন যথেষ্ট পরিচিতি লাভ করেছে টুরিস্ট স্পট হিসেবে। সুন্দর মূর্তি নদীকে ঘিরে এই ভ্যালি ভিউ এক কথায় অসাধারণ। লালিগুরাজ ভিউ পয়েন্ট দেখে আমরা এসে পৌঁছলাম সেদিনের সেকেন্ড ভিউ পয়েন্ট রকি আইল্যান্ড। শামসিং থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত এই রকি আইল্যান্ড কিন্তু এক পপুলার ক্যাম্পিং সাইট। চারিদিকের পাথুরে জায়গা আর তার মধ্যে দিয়ে বয়ে চলা মূর্তি নদী আর তার উপর দিয়ে ছোট্ট ব্রিজ পুরো জায়গাটা আকর্ষণীয় করে তুলেছে। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের এটা কিন্তু স্বর্গরাজ্য, কারণ এখান থেকে আশপাশে বেশ কয়েকটি ট্রেকিং রুট আছে, যেমন শেরপাগাঁও, ভালুকোপে, ঝান্ডিদারা আর মচুকি, যা ঘুরতে কিন্তু অসাধারণ লাগে। রকি আইল্যান্ড থেকে এবার এগিয়ে চললাম সুন্দরী সুনতালে খোলার উদ্দেশ্যে। এই যে যদি লোকাল সাইট সিং করতে চান, এখানে দেখুন সাইনবোর্ড দেওয়া আছে 1000 টাকা সুনতালে খোলার সাইট সিং। এখানে আছে হচ্ছে আপনার নেওরা ড্যাম আছে, নেওরা ড্যাম, লাভার্স ভিউ পয়েন্ট, সুনতালে খোলা আর এই জঙ্গল। সুনতালে খোলা খালি 300 আর নেওরা ড্যাম আর লাভার্স ভিউ পয়েন্ট মিলে হচ্ছে 1000 টাকা, টোটাল 1300 টাকা। এই হচ্ছে আপনার কস্টিং। নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের গহীন জঙ্গলে ঘেরা এই সুনতালে খোলা কিন্তু এক অনন্য দৃশ্যপটের সৃষ্টি করে। সুনতালে খোলার হ্যাঙ্গিং ব্রিজ, পাশ দিয়ে বয়ে চলা নেওরা নদী, সুনতালে খোলার জঙ্গল আর নেওরা ভ্যালির ট্রেকিংয়ের আকর্ষণ এই জায়গাকে এক অনবদ্য ট্যুরিস্ট স্পট করে তুলেছে। এইখানেই কিন্তু ব্যোমকেশ ও কালো ঘোড়া সিনেমার মূল অংশের শুটিংও হয়েছিল, তাই শুটিং স্পট হিসেবে ওটি বেশ আকর্ষণীয়। সুনতালে খোলায় থাকতে চাইলে আছে সুনতালে খোলা ফরেস্ট বাংলো আর স্যামসিং নেচার রিসর্ট। এই দুই জায়গায় এদের সার্ভিস আর লোকেশনের জন্য এখানে থাকার অন্যতম ফেভারিট রিসর্টসের মধ্যে দুটি। সুনতালে খোলা দেখে ফেরার পথে আমরা নামলাম স্যামসিং এর চা বাগানে। অসাধারণ এই চা বাগান দেখে চোখ জুড়িয়ে গেল। মূলত এটা গুডরিক টি এস্টেটের অন্তর্গত। স্যামসিং টি এস্টেটে কিছুটা সময় কাটিয়ে এবার আমরা এগিয়ে চললাম আমাদের আজকের শেষ স্পট চালসা ভিউ পয়েন্টের দিকে। কেন মাত্র 4টে পয়েন্ট ঘুরলাম? কারণ সেই দিনই বিকেলে আমাদের জঙ্গল সাফারি বুকিং ছিল। প্রতিটা স্পট ভালো করে ঘুরে দেখব বলে আমরা তাই 7 পয়েন্ট ট্যুরকে দুদিনে ভাগ করে নিয়েছিলাম, যাতে আপনাদের জন্য জায়গাগুলিকে ভালোভাবে তুলে ধরতে পারি। যদি ভিডিওর এই অংশে পৌঁছে গিয়ে থাকেন তাহলে বলবো প্লিজ একটা লাইক বাটনে ক্লিক করে দিন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, তাহলে কিন্তু এরকম আরো ভিডিও নিয়ে আসার উৎসাহ পাই। চলুন এবার চালসা ভিউ পয়েন্টটা ঘুরে দেখি। এইখান দিয়ে নামলাম, ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এইটা হচ্ছে দূরে গ্রামগুলো দেখতে পাচ্ছেন, ওই যে দূরে গ্রামগুলো, ওগুলোতে পুরো লাইট জ্বলে, ওটা পুরো সমতল, ওই দিকটা পুরো সমতল। সন্ধ্যাবেলা এই যে পুরো এটাতে লাইট জ্বলে, এই আকাশ মনে হয় মিশে গেছে মাটিতে। সেই ভিউটা দেখার জন্যই লোকে এখানে এসে দাঁড়ায়।
এটাই চালসা ভিউ পয়েন্টের সৌন্দর্য। তাই জন্য বলছি, যারা ডে ট্রিপ করবেন পুরো 7 পয়েন্ট একদিনে করছেন, তারা সন্ধ্যার মুখে ফেরার সময় কিন্তু এই চালসা ভিউ পয়েন্টে আসবেন, তাহলে আসল সৌন্দর্যটা দেখতে পাবেন। ওই দিকে ওইখানে রেল লাইন। প্রথম দিন চালসা ভিউ পয়েন্ট দিয়ে আমাদের 4.2 শেষ করলেও 7 পয়েন্টের বাকিগুলো দেখতে আমরা দ্বিতীয় দিন সকাল সকাল আবার বেরিয়ে পড়লাম। আজ আমাদের রাস্তা চলেছে ঘন চাপড়ামারি ফরেস্টের ভেতর দিয়ে। বলতে বলতে কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পৌঁছলাম সেই রেলওয়ে ক্রসিংয়ে, যেখানে 2013-র 13ই নভেম্বর ঘটেছিল সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, যাতে মারা গেছিল প্রায় 17টি হাতি। এটা টুরিস্ট স্পেশাল ট্রেন, এটা কিন্তু ভিস্তাডোম, এটা টুরিস্ট স্পেশাল। রেলওয়ে ক্রসিং পেরিয়ে আমরা পৌঁছলাম আমাদের ফার্স্ট পয়েন্ট, রঙ্গ রাবার প্লান্টেশন এস্টেট। এই জলপাইগুড়ি এবং দার্জিলিং ডিস্ট্রিক্টে কাল্টিভেশন হয় রাবার গাছের, যার মধ্যে রঙ্গ অন্যতম। এই রাবার ট্রেডই এখানকার চাষি ভাইদের কিন্তু মূল জীবিকা। এই দেখুন, এই ঝুড়িটাতে রাবার পড়েছে, রাবার জমা হয়ে আছে। এই যে রাবার, পুরো জঙ্গলটা জুড়েই খালি রাবার আর রাবার। এখানে এদের এই রাবার প্লান্টেশনও, চা বাগানের সাথে সাথে ডুয়ার্সের এই দিকটা রাবার প্লান্টেশনও একটা অন্যতম এদের উপজীবিকা। রঙ্গ রাবার প্লান্টেশন থেকে আমরা নেক্সট এগোলাম ঝালং বা গৈরিবাস ভিউ পয়েন্টের দিকে। এইখানেই আছে ঝালং হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট, আর এখান থেকেই আপনার ভুটান দর্শন শুরু, একটু দূর থেকে হলেও। একদিকে ভুটানের পাহাড় আর একদিকে ভারতের পর্বত, দুয়ের মাঝে বয়ে চলা স্রোতস্বিনী জলঢাকা নদী এক অনবদ্য সঙ্গম স্তরের সৃষ্টি করেছে। নিচে আছে ঝালং গ্রাম, যেখানে আছে খুব সুন্দর সুন্দর হোমস্টে। শান্ত নিরিবিলি পরিবেশে পাহাড়ের কোলে 1-2 দিন কাটাতে চাইলে শীতকালে ঝালং ভিজিট মাস্ট। গৈরিবাস ভিউ পয়েন্ট থেকে একটু এগোতেই পেলাম নেক্সট টুরিস্ট স্পট, জলঢাকা হাইডেল পাওয়ার প্রজেক্টের একদম পাশে টাইটানিক ভিউ পয়েন্ট, যেখান থেকে কল্লোলিনী জলঢাকা নদী আর ভুটানের বর্ডার দুটোই একদম সামনে থেকে দেখা যায়। আমাদের সাহেব যেটা দেখাচ্ছিল, এই যে সামনে জুম করে দেখাই, এই যে ফলকটা, এইটা হচ্ছে বর্ডার ফলক। লেখা আছে বিপি 15/12, কারণ এটার ওই পাটটা হচ্ছে ভুটান, এই দিকটা হচ্ছে ভুটান, এই দিকটা ইন্ডিয়া। ভাবুন, একটা জাস্ট ফলক দিয়ে দুটো দেশ ডিভাইড করা। টাইটানিক ভিউ পয়েন্টের পর আমাদের নেক্সট ডেস্টিনেশন বিন্দু ড্যাম। তবে 12:30 বাজে, লাঞ্চ করে নিয়ে তারপর এগোতে হবে। তাই আমাদের সাহেব নিয়ে এলো এই রুটের ফেমাস ইটিংস পয়েন্ট অ্যাপলস্টোনে। কিন্তু অ্যাপলস্টোন খালি রেস্টুরেন্ট নয়, এটা একাধারে একটা টুরিস্ট স্পটও। ছোট্ট ঝোড়ার এক সাইডে আছে অদ্ভুত আকারের একটা পাথর, দেখে মনে হবে একদম আধ খাওয়া একটা আপেল। তাই এই জায়গা আর রেস্টুরেন্টের নামও অ্যাপলস্টোন। খাবার এখানে অসাধারণ, চিকেনের ঝোল এখানকার ইউএসপি, আর কফিটাও ছিল দুর্দান্ত। লাঞ্চ সেরে সুন্দর পাহাড়ি পথ বেয়ে আমরা এসে পৌঁছলাম বিন্দু ড্যামে। কালিম্পংয়ের গরুবাথান অঞ্চলে অবস্থিত ইন্দো ভুটান বর্ডারে ইন্ডিয়ার শেষ গ্রাম বিন্দু, আর জলঢাকা নদীর ওপর এই বিন্দু ড্যাম ভারতের দ্বিতীয় প্রবীণতম ড্যাম। আমরা এসে দাঁড়িয়েছি এখন বিন্দু ব্যারেজের সামনে। বিন্দু ব্যারেজ, এটা একটা হাইডেল প্রজেক্ট প্লান্ট। এই পুরো নীল সাদা যে বিল্ডিংটা দেখছেন, যে এরিয়াটা, ওই মাথায় হচ্ছে ব্যারেজটা। আমরা যাব সামনে, জলঢাকা নদীটাকে খুব সুন্দর দেখা যায় এখানে। কোভিড পূর্ববর্তী সময়ে এই বিন্দু ড্যামের উপরেও ওঠা যেত, আর সেখান থেকে জলঢাকা নদীটাকে অপূর্ব লাগতো দেখতে। লক গেটেরও একটা খুব ভালো ভিউ পাওয়া যেত, কিন্তু কোভিডের সময় থেকে তা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা 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 আচ্ছা, ये वाला खट्टा मीठा हजमोला है। खट्टा मीठा हजमोला। বা এখানে
মানি দাঁড়িয়ে আবার কি একটা টেস্ট করছে। টেস্ট করালো, খুব ভালো খেতে। চকলেটটা 10 টাকায় 3টে। हाँ ওখানেও বলছিল 10 টাকায় 3টে। तो दूर जाएंगे बहुत कलकत्ता। हाँ जितना दिन रखिए खराब होने वाला नहीं है। खराब नहीं गल नहीं जाएगा ना? नहीं। अच्छा বলছে এগুলো কিছু গলবে না নাকি? নিতে পারি। यहाँ पे भूटान से है ये चॉकलेट। ये क्या है? तो আপনারা আসলে কি এখান থেকে চকলেট নিয়ে যাবেন, কিন্তু অবশ্যই এখানে সুন্দর চকলেটের বসেছে সবাই। হ্যাঁ প্রচুর দোকান চকলেটের এখানে। 10 টাকা। এগুলো সব ভুটান থেকে নাকি আসছে এই চকলেটস গুলো। আমাদের চালক সাহেবের থেকে জানা গেল যে যদি ড্যামের উপরে উঠতে হয় তাহলে আগে থেকে অনুমতি নিতে হবে। এখানকার লোকাল অফিস থেকে তার পারমিশন নিয়ে নিতে হয় একদিন আগেই। আমাদের সেদিন রবিবার হওয়াতে আমরা পারমিশন পাইনি। তো আপনারা যদি এই ড্যামের উপরে উঠে তার ভিউ এনজয় করতে যান তবে আপনাদের ড্রাইভারকে আগে থেকে বলে রাখলে সে পারমিশন করিয়ে রাখবে, তাহলে আপনারা এই ড্যামের উপরে অনায়াসে যেতে পারবেন। ড্যামের পাশের দোকানেই বিক্রি হচ্ছে ডল্লো খোসানি, পাহাড়ি অঞ্চলের সবচেয়ে ঝাল লঙ্কা। একটা লঙ্কা দিয়ে এক বেলা সব তরি তরকারি রান্না হয়ে যাবে। বিন্দু ড্যাম দেখে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের শেষ গন্তব্য দলগাঁও ভিউ পয়েন্টের দিকে। দলগাঁও একটা অফবিট টুরিস্ট ডেস্টিনেশন, সুন্দর একটা পার্ক, সেখানে করা কিছু ওয়াচ টাওয়ার, আর ওয়াচ টাওয়ারে উঠে অপরূপ ভুটানের পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। ভুটানের ছোট্ট শহর আর তার ছোট্ট ছোট্ট বাড়ি, অসাধারণ। দলগাঁও ভিউ পয়েন্ট দিয়ে শেষ হলো আমাদের দুদিনে ডুয়ার্সের 7.2। যদিও বলছি 7 পয়েন্ট, তবে দুদিনে ভাগ করে ঘোরাতে আমরা প্রায় 10টা পয়েন্ট কভার করতে পেরেছিলাম, যার জন্য আমাদের দুদিনে পড়েছিল 4000 টাকা ছোট গাড়ির জন্য। তৃতীয় দিন ছিল আমাদের ফেরার পালা। আমাদের ট্রেন ছিল এনজেপি থেকে বন্দে ভারত এক্সপ্রেস, তবে এই ফেরার পথেও আমরা 3টি টুরিস্ট স্পট দেখে নিয়েছিলাম। প্রথমেই মূর্তি রিসর্ট থেকে চেক আউট করে আমরা এলাম ধূপচোরা এলিফ্যান্ট ক্যাম্প বা গাছবাড়ি। এটা একটা রিসর্ট কাম এলিফ্যান্ট ক্যাম্প। এখানে প্রত্যেকটি কটেজ গাছের গুড়ির ওপর অবস্থান করছে বলে জায়গাটির নাম হয়েছে গাছবাড়ি। গরুমারায় যদি আপনাকে এলিফ্যান্ট সাফারি করতে হয় তবে তা হবে এই গাছবাড়ি থেকেই। প্রতিদিন সকালে 2টি স্লটে এই এলিফ্যান্ট সাফারি করা হয়, যার বুকিং হয় সম্পূর্ণ অনলাইনে। আমি স্ক্রিনে ওয়েবসাইটের লিংক দিয়ে দিলাম, যেখান থেকে আপনারা এই এলিফ্যান্ট সাফারি বুক করতে পারেন। ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প দেখে বেরিয়ে আমরা ধরলাম লাটাগুড়ির রাস্তা। আমাদের নেক্সট ডেস্টিনেশন হাতির মন্দির। হাইওয়ের পাশেই একটা ছোট্ট এরিয়া, প্রচুর পাথর পূজিত হচ্ছে এখানে দেবতা রূপে। বলা হয় এখানে নাকি হাতির পাল পুজো দিতে আসে। খুবই জাগ্রত এই থান। আপনারা ডুয়ার্স আসার বা ফেরার পথে এই মন্দির দর্শন করে নিতে পারেন। আমাদের ট্যুর প্রায় শেষের পথে, তবে উত্তরবঙ্গকে বিদায় জানানোর আগে আমরা এবার দেখব এখানকার লেটেস্ট টুরিস্ট অ্যাট্রাকশন। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে এনজেপি স্টেশন থেকে মাত্র 20 থেকে 25 কিলোমিটার দূরে গাজলডোবা। তিস্তা নদীকে ঘিরে বৈকুণ্ঠপুর ফরেস্টের উপকূলে তৈরি হয়েছে এই গাজলডোবা টুরিস্ট স্পট। এখানে আছে সুন্দর বোটিং এর ব্যবস্থা। রং বেরঙের নৌকা ও শিকারা করে আপনি ঘুরে বেড়াতে পারেন গাজলডোবা ক্যানেলের ওপর। বার্ড ওয়াচার্সদের এটা স্বর্গরাজ্য। শীতকালে প্রচুর পরিযায়ী পাখি এই গাজলডোবার ভিড় জমায়, আর এই ক্যানেলের উপর দিয়ে দেখা যায় মোহময়ী কাঞ্চনজঙ্ঘা। এখানে থাকার জন্য আছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ভোরের আলো ট্যুরিজম প্রপার্টি। এবার থাকা না হলেও নেক্সট টাইম সেটা এক্সপ্লোর করার ইচ্ছে রইল। এবার আসি আমাদের ডুয়ার্সের ট্রিপের মোস্ট ইন্টারেস্টিং চ্যাপ্টার, গরুমারা জঙ্গল সাফারির কথায়। গরুমারায় মূলত 2 জায়গা থেকে সাফারি হয়, লাটাগুড়ি এনআইসি আর মূর্তি বিট অফিস। এখানে সাফারি 2 ধরনের, ওয়াচ টাওয়ার সাফারি আর জিপ সাফারি। এই অঞ্চলে মূল 5টি ওয়াচ টাওয়ার আছে: যাত্রাপ্রসাদ, চাপড়ামারি, মেদলা, চুকচুকি আর চন্দ্রচূড় বা খুনিয়া ওয়াচ টাওয়ার। এই সব ওয়াচ টাওয়ার সাফারির বুকিং হয় সম্পূর্ণ অনলাইন। আমি স্ক্রিনে ওয়েবসাইট দিয়ে দিলাম, এখানে গিয়ে স্টেপ বাই স্টেপ আপনারা বুকিং করে নিতে পারেন। ডুয়ার্স পৌঁছে আপনাদের যে অফিস থেকে বুকিং, সাফারির দিন সকালে এই বুকিং এর কপির প্রিন্ট আউট আর সচিত্র পরিচয়পত্র নিয়ে আপনাকে রিপোর্ট করতে হবে। তারপর আপনার টাইমিং অনুযায়ী তারা আপনার রিসর্টে জিপ পাঠিয়ে দেবে উইথ গাইড। মনে রাখবেন, বুকিং হবে অনলি ফর এন্ট্রি টিকিট। গাইড এবং জিপের খরচা আপনাকে অন স্পট ক্যাশ পেমেন্ট করতে হবে। ওয়াচ টাওয়ার সাফারি বাদেও আপনারা জিপ সাফারি করতে পারেন।
কিন্তু জিপ সাফারির কোনো অনলাইন বুকিং হয় না, এটি সম্পূর্ণ অফলাইন, আপনাকে করেসপন্ডিং ফরেস্ট অফিস থেকে গিয়ে বুক করতে হবে। তবে এই সাফারি কিন্তু হয় খালি বাফার জোনে, সো জীবজন্তু দেখার চান্স কতটা সেটা বলা মুশকিল। ওয়াচ টাওয়ার সাফারিতে প্রতিটি ওয়াচ টাওয়ারে করা আছে সল্ট পিট, জীবজন্তু সেখানে জল খেতে আর নুন চাটতে আসে, তাই ওয়াচ টাওয়ার সাফারিতে পশু পাখি দেখার চান্স কিন্তু অনেকটাই বেশি। আমরা যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে সাফারি করেছিলাম বিকেল 3:30 স্লটে। দেখেছিলাম ময়ূর, স্পটেড ডিয়ার, বার্কিং ডিয়ার, বুনো শুয়োর, গন্ডার, হাতি আর হরেক রকমের পাখি। এক কথায় সাফারি ছিল একদম সাকসেসফুল। বলে রাখি, গরুমারার প্রতিটি স্পটেই এই সাফারির ফিক্সড টাইমিং আছে, সকালে 2টো স্লট আর বিকেলে 2টো স্লটে সাফারি করানো হয়। আপনারা স্ক্রিনে দেওয়া সাইটে গেলেই স্লট দেখতে পাবেন বুকিং করার সময়। এর মধ্যে বিকেলের যে লাস্ট স্লট, সেই স্লট চুজ করলে সাফারির সাথে আপনি পেয়ে যাবেন ট্রাইবাল ডান্স উপভোগ করার সুবর্ণ সুযোগ, যা আমরাও পেয়েছিলাম। যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার সিলেক্ট করলে মূল ওয়াচ টাওয়ারের সাথে নিয়ে যাওয়া হয় রাইনো পয়েন্টে। সেটাও একটা খুব সুন্দর স্পট, যেখানে বিস্তীর্ণ তৃণভূমিতে পশু পাখি দেখার চান্স অনেকটাই বেড়ে যায়। এবার আসি সাফারি খরচের কথায়। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের সাইট থেকে যে কোনো ওয়াচ টাওয়ার সাফারি আপনি বুকিং করুন না কেন, অনলাইন বুকিং এ কিন্তু খালি এন্ট্রি ফি ইনক্লুডেড, হুইচ ইজ পার হেড 380 টাকা। এর সাথে অ্যাডিশনাল যোগ হবে ট্যুর গাইড আর জিপের খরচা। গাইড আর জিপ মিলে আপনার পড়বে মোটামুটি 2000 টাকা মতো। তবে একটা জিপে 6 জন বসে, সো আপনারা যদি 6 জনের গ্রুপ হন তাহলে পার হেড 320 টাকার মধ্যে জিপ আর গাইডের খরচা হয়ে যাচ্ছে। এছাড়া বিকেলের লাস্ট স্লট বুক করলে আপনাদের ট্রাইবাল ডান্স দেখার জন্য পার হেড অতিরিক্ত 50 টাকা করে পে করতে হবে। সো আপনার একটা স্লটে জঙ্গল সাফারির খরচা আসবে ওই 700 থেকে 750 টাকা মতো। 3 nights 4 days-এর এই গরুমারা ট্যুর শেষ করে এবার আমাদের ফেরার পালা। এনজেপি থেকে 22302 ডাউন এনজেপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ধরে আমরা ফিরেছিলাম কলকাতা, যেটি এনজেপি থেকে বিকেল 3টে ছেড়ে হাওড়া ঢোকায় ঠিক রাত 10:30টায়। আমরা এই টোটাল ট্রিপের এবার একটু খরচ খরচা দেখে নিই। ন্যূনতম ট্রেন ভাড়া ধরলে আর আপনি এসি 3 টায়ার বা চেয়ার কারে ট্রাভেল করলে আপনার পার ওয়ে জার্নির খরচা আসবে 1000 থেকে 1500 টাকা পার হেড। বাসে ট্রাভেল করলেও আপনার 1500 টাকাই টিকিটের খরচা, তাহলে যাতায়াত মিলিয়ে হবে 2000 থেকে 3000 টাকা মতো। এনজেপি থেকে শেয়ার গাড়িতে ডুয়ার্স আসা আর ডুয়ার্স থেকে এনজেপি ফেরা আপনার পার হেড পার ওয়ে 500 টাকা ধরতে পারে। আর ডুয়ার্সে 2 দিন সাইট সিইং করার খরচা যদি ছোট গাড়িতে করেন তাহলে পড়বে 4000 থেকে 4500 টাকা 2 দিন মিলিয়ে, মানে পার হেড 1000 থেকে 1100 টাকা মতো। হোটেল আপনার ডাবল বেডের ভাড়া পড়বে পার নাইট 2500 থেকে 3000, মানে 2 দিনে এই 6000 টাকা মতো, অর্থাৎ পার হেড 1500 টাকা। এই ছাড়া রয়েছে সাফারির খরচা, যেটা আগেই বলেছি 750 টাকা পার হেড। তাহলে খাওয়া দাওয়া বাদ দিয়ে আরাম করে গরুমারা ঘুরতে আপনাদের পার হেড খরচা হবে 2000 টাকা যাতায়াত, 1000 টাকা এনজেপি থেকে ডুয়ার্স আপ ডাউন, 1000 টাকা আপনার 2 দিনের সাইট সিইং, 1500 টাকা আপনার 2 রাতের হোটেল ভাড়া আর 750 টাকা জঙ্গল সাফারি, মানে টোটাল এই 5500 টাকা মতো। কেমন লাগলো আমাদের এই 3 nights 4 days-এর গরুমারা ট্যুর প্ল্যান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটু বন্ধু বান্ধবের মাঝে ভিডিওর লিঙ্কটি ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আর এই প্ল্যান যদি আপনাদের কাউকে গরুমারা সফরে সাহায্য করতে পারে তাহলে বুঝবো আমাদের ভিডিও বানানোর এফর্ট জাস্টিফাইড। আবার ফিরে আসবো নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।